এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। কৃতিকা মাথা নুয়ে চুপচাপ বসে থাকে। কোনো উত্তর না দেওয়ায় আধির নিজেই তার মুখটার দিকে তাকিয়ে পরখ করে বলল, কেঁদেছো কেন? কৃতিকা এবারও নিশ্চুপ থাকে। আধির ভারী শ্বাস ফেলে বলল, তোমার কি হয়েছে তা স্পষ্ট করে বলবে। কি চাও তুমি? কৃতিকা এবার মুখ তুলে আধিরের দিকে তাকায়, নিজেকে খানিক তটস্থ করে বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। আধির ভ্রু উঁচিয়ে বলল। মানে? কৃতিকা খানিক ইতস্তত স্বরে বলে, মানে আমি এই শহর ছেড়ে একেবারে চলে যেতে চাই। এই শহরে থাকবো না আমি। আমি আমার বাড়িতে চলে যাব। আধিরের চোয়াল খানিক শক্ত হলো। সে গভীর স্বরে কৃতিকার উদ্দেশ্যে বলল, আর তোমার পড়াশোনা? জানি না। আধির কিছুটা তাচ্ছিল্যের সহিত হেসে বলে, জানি না বললে তো হবে না তিতিকা, আমার যথাযথ উত্তর চাই। কৃতিকা মুখ তুলে আধিরের কঠোর চাহনির দিকে তাকায়। সে নিজেও খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই শেষমেশ আধিরের উদ্দেশ্যে চাপা ক্রন্দনের স্বরে বলে ওঠে, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আধির নির্বিকারে বলে, কি বুঝতে বলেছ? অফিসের সবাই আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করছে, আমাদের সন্দেহের নজরে দেখছে, ভাবছে। কি ভাবছে? কৃতিকা ক্ষণিকের জন্য থেমে ইতস্তত স্বরে বলে, ভাবছে আমাদের মাঝে বিশেষ কিছু আছে। ওহ, তা তো তোমার কি মতামত? এটা কি মিথ্যা অপবাদ? আধিরের এহেন কথায় কৃতিকা স্তব্ধ হলো। কি বলবে বুঝে উঠতে পারল না। খানিকটা সময় নিয়ে ইতস্তত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করেও কিছু বলতে না পেরে সে অস্থির হয়ে উঠে বলল, আমি বাড়ি যাচ্ছি, আমার সময় চাই। এই বলে কৃতিকা উঠে দাঁড়ায় এবং আধিরকে কিছু বলার সুযোগ না দিয়েই বাহিরে চলে যায়। এদিকে আধির তার যাওয়ার পানি চেয়ে দেখতে দেখতেই ভারী শ্বাস ফেলে আওড়ায়। সময় চাই? কৃতিকা অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে চৌধুরী ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল যা হওয়ার হয়েছে, কিন্তু এই নিয়ে সে ইয়াশকে পড়ানোর ব্যাপারে কখনো হেলাফেলা করবে না। আফসানা কে বা কি তা দেখার বিষয় কৃতিকার নয়। যখন ঈশানী বা হাফসা তাকে বলবে পড়ানো ছেড়ে দিতে, ঠিক তখনই সে পড়ানো ছাড়বে। একই সাথে আর কারো নেতিবাচক বিষয়ে গুরুত্ব দিয়ে এই শহর ছাড়া চিন্তাও করবে না। পড়াশোনা করতে যখন এসেছে তখন পড়বেই। কৃতিকা বেশ দৃঢ় মনেই চৌধুরী বাড়িতে প্রবেশ করে, তবে গিয়েই যেন বেশ বড়সড় ঝটকা খায়। বাড়িতে আজ তেমন কেউই নেই, তবে ঈশানী আর ইয়াশ রয়েছে। ঈশানী তাকে দেখেই বেশ ইতস্তত ভঙ্গিতে বলে উঠল, আমি জানি না দিদিকা, গতকাল ইয়াসের দাদি তোমায় কি বলেছে, কিন্তু আমার মনে হয় না উনি তোমায় ভালো কিছু বলেছে। যদিও পরবর্তীতে তার কথাবার্তায় আমি অনেক কিছুই আন্দাজ করে ফেলেছি। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। উনি তোমাকে যাই বলুক না কেন, তুমি প্লিজ তার কথায় কিছু মনে করো না। প্লিজ, তুমি আমার ছেলেটাকে পড়ানো বাদ দিও না। ঈশানীর একের পর এক অনুনয় অনুরোধে কৃতিকার আর বিশেষ কিছু বলার রইল না। একই সাথে আশেপাশে আর তেমন কাউকে না দেখে সে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করল না। ভালোই হয়েছে গতকালে সেই মহিলাটার বাড়িতে নেই, নয়তো এসেই তার মুখটা চোখের সামনে পড়ে তার মুডটাই নষ্ট হয়ে যেত। কৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে ইয়াসের রুমে পড়াতে যায়, কিন্তু তার সাথে কথা বলতে গিয়েই আগ বাড়িয়ে ইয়াস বলতে লাগলো, জানেন মিস, আজ কি হয়েছে? কৃতিকার মন মেজাজ ভালো নেই। গতকাল বেশি কথাবার্তা বলতে গিয়ে যত কাহিনী হলো। আজ আর আগ বাড়িয়ে ইয়াসের কথায় তাল না দিয়ে বলল, বাবা, আগে পড়াটা শেষ করো, তারপর না হয় তোমার কথা শুনবো। ইয়াস তার কথায় গায়ে না লাগিয়ে নিজের মতো বলতে লাগলো, আগে একটু বলে নিন, নয়তো পরে ভুলে যাব। আজ বাড়িতে সবাই আদির মামুর জন্য বউ দেখতে গিয়েছে। মজার ব্যাপার, আজ প্রথমবার আদির মামু নিজেও গিয়েছে সেখানে। যদি মামুর সে বউকে পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হবে, আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে। আমার তো অনেক খুশি খুশি লাগছে, আমার মামুর বউ আসবে। ইয়াসের এহেন কথায় কৃতিকা বেশ অবাক হলো। নিমিষেই তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে না চাইতেও
ইয়াসের উদ্দেশ্যে বলল, তোমার মামুও গিয়েছে মেয়ে দেখতে? তো আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আসবেন দেখে মাম্মাম আর আমাকে যেতে দিল না। তৃতিকা আর কিছুই বলল না। তার চোয়াল শক্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। তৃতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে ইয়াসের উদ্দেশ্যে বলল, নাও, এখন পড়া শেষ করো। সন্ধ্যা রাতের রাস্তার পাশ দিয়ে একা একা হেঁটে চলেছে তৃতিকা। আশেপাশের কোনো দিকে তার নজর নেই। মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। প্রায় আরও বেশ খানিকটা পথ পেরোলে তার বাড়ি। আজ ইচ্ছে করে রিকশাও নেয়নি। চারপাশে ঝোপঝাড়, এক প্রকার ঘুটঘুটে অন্ধকার, অথচ সেসবে তৃতিকার কোনো খেয়াল নেই। এরই মধ্যে আচমকা তার ফোন বেজে ওঠে। প্রথমবার ইচ্ছে করেই ফোনটা ব্যাগ থেকে বের করার প্রয়োজন মনে করলো না। দ্বিতীয়বার ফোন বেজে উঠতেই সে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা মিস্টার খারুশ নামটা দেখে সে আনমনে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলল। পরক্ষণে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, কেন ফোন করেছেন? কোথায় তুমি? বাসায় পৌঁছেছো? তৃতিকা আবারও খানিকটা তাচ্ছিল্যের সহিত তির্যক হেসে বলল, আমাকে নিয়ে আপনার এত কেন চিন্তা বলুন তো? দায়িত্ব পালন করছেন? জানোই যখন, তখন আবার জিজ্ঞাসা করছো কেন? ছেড়ে দিন না এইসব। কিসের দায়িত্ব? ভুলে যান আমায়। আমাকে আমার মতো থাকতে দিন, আর নিজের নতুন জীবন শুরু করুন। কি বলতে চাইছো? আধিরের নির্বিকার গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা মৃদু হেসে ফেলল। শুনলাম বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, বউ পছন্দ হয়েছে? তৃতিকা জবাবের আশায় চুপ থাকে। আধির কিছুক্ষণ কোনো কথাই বলে না। পরক্ষণে মৃদু স্বরে জবাব দেয়, হুম। দেখতে অনেক সুন্দর, তাই না? হুম। তৃতিকা আবারও হেসে ফেলে। না চাইতেও বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অজান্তেই চোখ টলমল করে ওঠে। সে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলায়, কিন্তু কিছু বলার মতো আর সামর্থ্য হয় না তার। বুক ভার হয়ে এসেছে। গলার মাঝে যেন কাঁটার মতো কিছু বিঁধছে। তৃতিকা আর সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেয়। তৃতিকা নিজের ওড়না শক্ত করে চেপে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। চারপাশে কে আছে না আছে তাতে তার একটুও ধ্যান নেই। এরই মধ্যে আধির আবারও ফোন করে। তৃতিকা ফোনটা ধরবে না ভেবেও রিসিভ করে। অমনি আধির বেশ রুক্ষ স্বরে বলে ওঠে, কথা শেষ হওয়ার আগেই কল কেন কেটেছো? তৃতিকা ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল, বলুন, কি বলবেন? কোথায় আছো তুমি? আপনি কি চান বলুন তো? আপনি কি আমাকে শেষ করে দিতে চান? তৃতিকার ভেজা কণ্ঠস্বরে আধির আর কিছুই বলে না। আবারও নিস্তব্ধতায় তৃতিকার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছুটা ফুপিয়েই বলে ওঠে, ভালো থাকুন। এই বলেই সে ফোনটা কাটতে নেবে এমন মুহূর্তে আচমকা এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আচমকা তার পেছন হতে কালো ছায়ার ন্যায় কেউ এসে তার মুখে কিছুর একটা চেপে ধরে। নিমিষেই যেন তৃতিকার সম্পূর্ণ দুনিয়াটা ঘুরে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়ে এবং সে সম্পূর্ণরূপে জ্ঞান হারায়। তৃতিকার জ্ঞান ফিরতেই ছটফটিয়ে বসে পড়ে। রাত এখন কয়টা বাজে তা তার জানা নেই, এবং সে আদতে কোথায় রয়েছে তাও সে জানে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা কোনো ফ্ল্যাট বাসা, কিন্তু সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা। আর সে বর্তমানে রুমের বিছানায় বসে রয়েছে। নিমিষেই তৃতিকা আতঙ্কিত হয়ে ওঠে। আবারও সেই রকমই ঘটনা। এবার না জানি তার সাথে কি হতে চলেছে। তৃতিকা নিজেকে ঠিক রাখতে পারল না। আশেপাশে কেউই নেই। একটা বদ্ধ ঘরে সে এভাবে। তৃতিকা কাঁদতে গিয়েও আচমকা একটা বিষয় লক্ষ্য করে চমকে ওঠে। তার হাতে এসব কি? মেহেদি। নিমিষে তার চোখ ছানা বড়া হয়ে যায়। দু হাত ভর্তি মেহেদি দিয়ে সাজানো। মেহেদি শুকিয়ে গেলেও ধোয়া এখনো বাকি। এরই মধ্যে আচমকা তার নজর দুই হাতের তালুতে পড়তেই সে আরেক দফায় বিস্মিত হলো। এক হাতে লেখা মিস্টার খারুশ, অন্য হাতে মিসেস তেতুকা। তৃতিকা বিস্ময়ে বুঝে উঠতে পারছে না এসব কি। এগুলো সত্যি নাকি স্বপ্ন? আশেপাশে তাকিয়ে দেখে পুরো ঘরে একটা বিছানা ব্যতীত আর তেমন কিছুই নেই। দূরে একটা টেবিল আর আলমারি রাখা। একই সাথে রুমের এক কোণায় জ্বলছে সাধারণ একটি লাইট বাল্ব। এরই মধ্যে আচমকা দরজায় শব্দ হয়। তৃতিকা চমকে সেদিকে তাকাতেই দরজা ঠেলে দুজন মানুষ বিস্তৃত হেসে ভেতরে প্রবেশ করল।
যাদের দেখা মাত্রই তৃতিকা আরেক দফায় বিস্মিত হলো। ঈশানী এসেছে হাতে গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে, যাতে সোনালি রঙের সুতোয় নিখুঁত কারুকার্য করা। ঈশানীর পরনেও বেশ ভারী পোশাকের সাজসজ্জা, নীল রঙের জামদানি শাড়ির সাথে মোটা অলংকার। তার সাথে আসা ইয়াসের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। চুলগুলো পরিপাটি করে গোছানো, পরনে সাদা সোনালি পাঞ্জাবি, পায়ে কালো রঙের চকচকে জুতো, হাবভাবই যেন আলাদা। তৃতিকা তাদের দেখে অবাক হলেও তারা দুজন নির্বিকারে তার দিকে এগিয়ে এলো। আর ইয়াস তো একেবারে তীব্র উল্লাসের সহিত চিল্লিয়ে তার কাছে দৌড়ে এসে বলে, ইয়ে, আমার তেতকা মামি ঘুম থেকে উঠে গিয়েছে, এবার খুব তাড়াতাড়ি বিয়ে খাবো আমি। তৃতিকা ইয়াসকে শুধু চেয়ে চেয়ে দেখল। ঈশানী তার কাছে এগিয়ে আসতেই সে তার উদ্দেশ্যে অবাক স্বরে বলল, আপু, এসব কি? ঈশানী বিস্তৃত হেসে বলল, যা দেখছো তাই। এখন দ্রুত হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো, দেখি মেহেদি কেমন দিয়েছি আমি। এই বলেই সে তৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। আমার তো এখন নিজেরই প্রতি গর্ব হচ্ছে। অবশ্য হাত জোর এত সুন্দর বলেই এটা সম্ভব হয়েছে। যাই বলি না কেন, ভাই কিন্তু আমার জিতেছে। এই বলে ঈশানী অকস্মাৎ হেসে ফেলে। অন্যদিকে তৃতিকা বিস্ময়ের সাথে শুধু চেয়ে দেখে, কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার। এরই মধ্যে ঈশানী তার উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি হয়তো এখনও স্বাভাবিক হতে পারছো না, তবে হাতে কিন্তু সময় নেই। রাত 12টা বাজার আগেই তৈরি হতে হবে তোমায়। তাই বোন, প্লিজ দ্রুত ফ্রেশ হয়ে এসো। তোমায় শাড়ি পরাতে হবে, সাজাতে হবে, কত কাজ বাকি। দেরি হলেই ভাই রাগ করবে। তৃতিকাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ঈশানী তাকে জোর করে ওয়াশরুমে পাঠায়। অতপর সে ফ্রেশ হয়ে এলেই শাড়িটা বেশ সুন্দর মতো পরিয়ে দেয়। অতপর চুলগুলো খোপা করে বেঁধে দিয়ে বেলি ফুলের গাজরা বেঁধে দেয়। কিন্তু মেকআপ করানোর সময় সে থেমে যায়। আধির তাকে বলেই দিয়েছে যেন অতিরিক্ত মেকআপ না করায়, কিন্তু বিয়ে বলে কথা, ঈশানী চেয়েও আর আধিরের কথা মানতে পারল না। হালকা করে হলেও তৃতিকার মেকআপটা সে সম্পূর্ণ করল। যদিও গহনা এখনও আনা হয়নি, তাই ওটা বাদ রয়ে গিয়েছে। তৃতিকাকে পুরোপুরি সাজানোর পর ঈশানী তাকে এক নজরে পরখ করেই বিস্তৃত মুচকি হেসে আওড়ায়। মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক, এত সুন্দর ভাবি আমার। তৃতিকার কোনো অনুভূতি জাগছে না, এখনও সবটা স্বপ্নের মতো ঠেকছে। সে খুব করে চাইছে সরাসরি আধিরের সাথে কথা বলতে। এরই মধ্যে রুমের ভেতরে অকস্মাৎ আধিরের আগমন ঘটে। বরাবরের মতো আজও তাকে সাদা পাঞ্জাবিতে দেখা গেলেও তার বর্তমান সাজসজ্জা বেশ ভিন্ন। পাঞ্জাবির ডিজাইন হতে তার চেহারার ভাবভঙ্গি সবটাই অনেক বেশি আকর্ষণীয়। পাঞ্জাবি গলা ও হাতার দিকটায় সোনালি সুতোর হালকা নকশা, চোখে মুখে অদ্ভুত দীপ্তি, ঠোঁটের কোণে বিস্তৃত মুচকি হাসি। অকস্মাৎ আধিরকে রুমে প্রবেশ করতে দেখে ঈশানী অবাক স্বরে তার উদ্দেশ্যে বলল, ভাই, তুমি এখনই কেন এখানে? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আধির মৃদু হেসে তার উদ্দেশ্যে বলে, এই না, আমি বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। এই বলে সে চোখের ইশারায় ঈশানীকে বাহিরে যেতে অনুরোধ করে। ঈশানীও হেসে ফেলে বাহিরে চলে যায়। ঈশানী চলে যেতেই আধির তৃতিকার দিকে নজর ফেরায়। বিছানার মাঝে আস্ত এক গাঢ় লাল রঙের গোলাপ ফুল যেন বসে রয়েছে। আধির তাকে দেখে ভারী শ্বাস ফেলে এগিয়ে যায়। বিছানায় হাঁটু গেড়ে তৃতিকার সামনে চুপটি করে বসে তাকে অপলক দৃষ্টিতে মুগ্ধ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে। তৃতিকাও তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই অকস্মাৎ ফুঁপিয়ে ওঠে। হঠাৎ এহেন কাণ্ডে আধির বেশ ঘাবড়ানো স্বরে আওড়ায়, আরে আরে, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। এই বলে সে তৃতিকাকে ছুতে নিলে সে আধিরের বাহুতে হাত দিয়ে আঘাত করে বলল, আপনি যে এত খারাপ তা আমি স্বপ্নেও ভাবিনি, অসভ্য পুরুষ। আধির মিথ্যে ব্যথা পাওয়ার অতিরঞ্জিত ভঙ্গিতে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, উফ, বিয়ে হওয়ার আগেই এইভাবে বর নির্যাতন করছো, এটা কিন্তু ভারী অন্যায়। তোমার নামে মামলা করে দেবো আমি। তৃতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? জানেন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবারও হয়তো।
তৃতিকা এই বলেই কেঁদে ফেলল। আধির দুহাতে তৃতিকাকে আগলে জড়িয়ে ধরে। আধিরের বুকে তৃতিকার ঠাঁই হতেই সে আরও বেশি ফুপিয়ে ওঠে। অমনি আধির তাকে নিজের সাথে মিশিয়ে আওড়ায়। এইভাবে কাঁদে না পাখনি বউ আমার। আপনি যেইভাবে পাখনামি করেন তাতে এছাড়া আর ভালো অপশান আমি খুঁজে পাইনি। সবার কথা শুনে নিজে নিজেই বেশি বুঝছেন, অথচ আমাকে বোঝার চেষ্টাই করেননি। সমস্যা নেই, আজ রাতে যা যা বোঝানোর তার সবটাই আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো আমি। আধিরের এহেন কথায় তৃতিকা অকস্মাৎ চমকে ওঠে। মাথা তুলে আধিরের দিকে তাকায়। অমনি আধির অদ্ভুতভাবে তির্যক হেসে তার মুখের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, এখন ঘাবড়ালে চলবে? কি বলতো শুরু? আপনি আমার সম্পর্কের কিছুই জানেন না মিস তেতকা রায়ন চৌধুরী। তৃতিকা আধিরের হাবভাবে কিঞ্চিৎ ঢোক গিলে আওড়ায়। কি বলতে চাইছেন আপনি? আধির পুনরায় বিস্তৃত হেসে বলে, অনেক কিছুই। আপাতত স্বাভাবিক হও, তোমার জন্য বাইরে চমৎকার এক সারপ্রাইজ অপেক্ষা করছে। আধির আর তৃতিকার কথোপকথনের মাঝেই রুমে হাফসা বেগম প্রবেশ করে। দুজনকে এহেন অবস্থায় দেখে তিনি নিমিষেই কেসে উঠল। কারণ উপস্থিতি টের পেতেই আধির ও তৃতিকা নিজেদের তটস্থ করে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসে। অমনি হাফসা বেগম তাদের কাছে এসে বলল, বিয়ের আগেই এত কাছাকাছি আসা ঠিক না, বিয়েটা হয়ে যাক, তারপর না হয়। এই বলে সে মুচকি হেসে হাতে থাকা গহনার বাক্সগুলো তৃতিকার সম্মুখে বিছানায় রাখে এবং গহনাগুলো বাক্স থেকে বের করতে করতেই আওড়ায়, এগুলো অধীরের মায়ের গহনা। ভাবি বেঁচে থাকতেই আমাকে এসব দিয়ে গিয়েছিল। বলেছিল সে যখন থাকবে না আর অধীর যখন বিয়ে করবে তখন এই গহনাগুলো যেন অধীরের বউকে দেয়া হয়। সেই কথা অনুযায়ী তেতকা ম্যাডাম এগুলো আপনার। এই বলেই সে বিস্তৃত মুচকি হেসে ফেলে। তৃতিকাও শুরুতে খানিকটা সংকোচ বোধ করছিল, তবে তার কথা শুনে সে নিজেও মৃদু হাসে। এদিকে হাফসা ততক্ষণে আধিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার বিশেষ কথাবার্তা কি শেষ? তাহলে এখন বাহিরে যাও, গহনাগুলো পরিয়ে বউকে নিয়ে যাচ্ছি। হাফসার কথা শেষ হতে না হতেই আধির তৎক্ষণাৎ বলে ফেলল, ফুপি, গয়নাগুলো আমি পরিয়ে দিই। আধিরের এহেন উৎসুক অভিব্যক্তিতে হাফসার পাশাপাশি তৃতিকারও তার দিকে অবাক চোখে তাকায়। হাফসা খানিকটা সময় নিয়ে বলে, একদমই প্রয়োজন নেই। এখন পরানোর দায়িত্বটা না হয় আমি নিচ্ছি, পরবর্তীতে খোলার দায়িত্ব তোমায় দিলাম। হাফসার এহেন নির্বিকার কথাই আধির হতভম্বের ন্যায় একবার হাফসা তো একবার তৃতিকাকে দেখল। হাফসা সম্পূর্ণ নির্বিকার রইলেও তৃতিকা বিষয়টা কিছুই বুঝতে পারল না। অন্যদিকে তৃতিকার চোখের সাথে আধিরের চোখ মিলে যেতেই আধির অকস্মাৎ কেসে ওঠে এবং তড়িঘড়ি করে আওড়ায়, আমি এখন যাচ্ছি, তোমরা দ্রুত চলে আসো। হাতে মোটা মোটা দুটো সোনার বালা ও চূড়, গলায় ভারী গহনা, কানে বড় সড়ো ঝুমকো, মাথায় খুব সাধারণ একটা ছোট টিকলি, সব মিলিয়ে গাঢ় লাল রঙের শাড়ির সাথে এমন সাজসজ্জা মারাত্মক মানিয়েছে তৃতিকাকে। সাজসজ্জায় সে এতটাই দীপ্ত যেন চোখ ফেরানো দায়। তৃতিকার সাজসজ্জা সম্পূর্ণ হতেই হাফসা তাকে অপলক চাহনিতে পরখ করে, আনমনেই মুগ্ধতায় বলে ওঠে, মাশাআল্লাহ। অতঃপর তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সে প্রবেশ করতেই যেন চমকে ওঠে। আশেপাশে যাদের দেখছে তাদের সকলে যেন তার জন্য অপ্রত্যাশিত। তৃতিকা বিস্ময়ের চাহনিতে সকলের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আসিফের মা ও বাবা তার দিকে এগিয়ে আসে। নিজের বড় কাকির সাথে বড় কাকাকে এই মুহূর্তে সে কোনো মতেই আশা করেনি। খেয়াল করে দেখল আসিফও এসেছে। সকলের মুখেই বিস্তৃত হাসির রেখা। নিমিষেই তৃতিকা বিস্ময়ের সহিত আওড়ায়, তোমরা এখানে? তার কথা শুনে আমিনা হেসে বলে, কেন রে, আমাদের ছাড়া বিয়ে সারতে চেয়েছিলি নাকি? আমিনার হাসি ঠাট্টায় তৃতিকা আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। অজান্তেই সে জাপটে তৃতিকাও তার বড় কাকাকে জড়িয়ে ধরল। সবচেয়ে বেশি আবেগী হয়েছে সে তার বড় কাকাকে দেখে। মানুষটা বেশ গম্ভীর স্বভাবের হলেও তৃতিকাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কাঁদিস না মা, ইনশাল্লাহ এবার তোর সাথে যা হবে
সবচেয়ে ভালোই হবে। সবই তোর ভাগ্যে ছিল দেখেই হচ্ছে। তৃতিকা চোখ তুলে কাকার দিকে তাকাতেই সে বিস্তৃত হেসে বলল, বাবু সাহেব সব বলছে আমাদের, আমরা তো কল্পনাও করিনি তিনি আবার তোর জীবনে ফিরে আসবে। আমাদের তো কোনো আপত্তি নেই, তুই শুধু সুখে থাক। তৃতিকা আর নিজেকে সামলে রাখতে পারল না। সে সম্পূর্ণভাবে কেঁদে ফেলার আগেই পাশ থেকে আচমকা সতর্কতা স্বরূপ ইয়াসের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসে। মিস তেতকা, কেঁদো না। তোমার মেকআপ নষ্ট হলে আমার মামা কষ্ট পাবে। ইয়াসের কথা শুনে সকলের নজর ইয়াসের দিকে চলে যায়। সে বিস্তৃত হাসলেও তার পাশে দাঁড়িয়ে থাকা আধির বিষম খায়। দুজনকে সাদা পাঞ্জাবিতে একই রকম লাগছে, শুধু একটা ছোট সাইজের আর একটা বড়। এরই মধ্যে তৃতিকার নজরও আধিরের দিকে পড়ে। আধির অপলকভাবে তার দিকে চেয়েছিল। তৃতিকার কিছুটা ইতস্তত বোধ হতেই সে নিজের নজর সরিয়ে নেয়। এদিকে সোফায় বসে থাকা কাজী বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, এবার বিয়ের কাজটা শুরু করতে হবে। বয়স্ক কাজীর কথা শুনে সকলের ধ্যান সেদিকে ফেরে। সবাই বেশ তড়িঘড়ি করে বাদবাকি প্রস্তুতি নেই। এই বাসাটা মূলত তৃতিকার বড় বাবার এক আত্মীয় স্বরূপ চাচার বাসা। মূলত সেই চাচাই হলো বর্তমানে তাদের বিয়ের কাজী, যে কারণে আধের সব কিছু তাদের জানানোর পর পরিকল্পনা করে বিয়েটা সারার ব্যবস্থা এখানেই করা হয়েছে। তৃতিকাকে সোফায় এক পাশে বসিয়ে অন্য পাশে আধির বসে। তার কোলের উপর বসে পড়ে ইয়াস। তার তো পুরো দমে খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে। এতটা খুশি সে এর আগে কখনো হয়নি। যে তেতকাকে তার এত বেশি প্রিয়, সেই তেতকা এখন পুরোপুরি তাদের পরিবারের সদস্য হয়ে যাবে। কাজের কথা শেষ হতেই ঘরটায় এক ধরনের নীরবতা নেমে আসে। সবাই গম্ভীর হয়ে বসে, কাগজপত্র গুছিয়ে সামনে রেখে কাজী সাহেব আধিরের দিকে তাকান। কাজী সাহেব বেশ গম্ভীর কণ্ঠে শেষমেশ বলে ওঠে, আধির রায়ান চৌধুরী, তুমি কি তৃতিকা তালুকদারকে তোমার স্ত্রী হিসেবে কবুল করছো? আধির বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু করে দৃঢ় গলায় বলে ওঠে, জি, কবুল করছি। ওই শব্দটা শোনা মাত্র ঘরে হালকা চাপা গুঞ্জন ওঠে চারপাশে। ইয়াস মৃদু চিৎকার করে বলে ওঠে, ইয়েস। তাকে দেখে সবাই একটু হেসেও ফেলে। কাজী এবার তৃতিকার দিকে ফিরে তাকায়। তৃতিকা প্রথমে কিছুটা ইতস্তত করে, তবে পাশে থাকা আমিনা তাকে মৃদু কণ্ঠের সাহস যোগায়। এরই মধ্যে কাজী সাহেব তৃতিকার উদ্দেশ্যে বলল, তৃতিকা তালুকদার, তুমি কি আধির রায়ান চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করছো? যদি কবুল করো তবে তুমি নির্দ্বিধায় বলো কবুল। তৃতিকা ধীরে মাথা ঝুঁকিয়ে কণ্ঠে মিশ্র লজ্জা ও কাপড় নিয়ে বলে, বকুল। কাজী আবার একই প্রশ্ন 3 বার করেন এবং প্রতিবারই দুজনের উত্তর একই থাকে, বকুল। এরপর সাক্ষীদের সামনে দেনমোহর নির্ধারণ করা হয় এবং এটাও আধিরের ইচ্ছে মতো নির্ধারণ করা হয়, যেখানে সবাইকে অবাক করে দেয়। আধির বিয়ের দেনমোহরের সংখ্যা ঠিক করে কাজী সাহেব নিকাহনামা খুলে কলম হাতে নিয়ে বললেন, এখন দেনমোহর নির্ধারণ করতে হবে। আধির, তুমি কত দেনমোহর রাখতে চাও? ঘরে হালকা নীরবতা নেমে আসে। সবাই কৌতূহলী চোখে আধিরের দিকে তাকায়। আধির আস্তে করে সোজা হয়ে বসে, গম্ভীর নজরে চারপাশটা পরখ করে। সরাসরি তৃতিকার দিকে তাকায় এবং পরক্ষণে কাজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী তিতিকা দেনমোহর হিসাবে রাখছি 10 কোটি টাকা। তার এহেন কথায় চারপাশে সকলে বেশ অবাক হলো। বিশেষ করে আমিনার তো হুঁশই নেই। আজ পর্যন্ত কখনো শোনেনি এত টাকা কেউ দেনমোহর হিসেবে ঠিক করেছে। সবার কৌতূহলী চাহনিতে আধি নিজেকে তটস্থ রেখে তৃতিকার দিকে তাকায় এবং দেখে তৃতিকা নিজেও বেশ অবাক চোখে তাকে দেখছে। আধি নিজেকে দৃঢ় রেখে জোর গলায় বলে, এই দেনমোহর আমার সমর্থ নয়, আমি প্রতিজ্ঞা। তিথিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার সম্মান, আমার গর্ব। তার অভিব্যক্তিতে সকলে প্রচণ্ড খুশি হয়। কাজী কলম বের করে নিকাহনামার পাতায় আধিরের নাম লেখান। তারপর তৃতিকাকে সই করানো হয়। একই সাথে সাক্ষীরা সই করে। সবশেষে কাজী হাত তুলে দোয়া পড়তে শুরু করেন। আল্লাহ এই দম্পতিকে
শান্তি, রহমত ও বরকতে ভরিয়ে দিক। দোয়া শেষে সবাই আমিন বলে সাড়া দেয়। ঘরে আবারও হালকা হাসি খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইয়াস তৃতিকার কাছে এগিয়ে গিয়ে তার কানে ফিসফিসিয়ে বলে, এবার তুমি আমার অফিসিয়ালি মামি। আর হ্যাঁ, তুমি আমায় যে কথা দিয়েছো তা মনে রেখো। রেজাল্ট ভালো হলে তোমার চমচমের মতো মেয়েটাকে আমার চাই। আমিও তাকে এভাবে বিয়ে করব। তাই আল্লাহকে বলো ওকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসতে, ঠিক আছে? তৃতিকা এহেন কথায় খানিকটা কেসে ওঠে। মামা ভাগ্নে সব একরকম কেন কে জানে। এর মধ্যে সে আধিরের দিকে তাকাতেই আধিরের নজরের সাথে নজর মিলে যেতে সে বিস্তৃত মুচকি হাসে। নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তার বুক চিরে এগিয়ে যাচ্ছে আধিরের সাদা কালো রঙের চকচকে গাড়িটা নির্বিকারে ড্রাইভ করছে আর তৃতিকা তার পাশে আনমনে বসে রয়েছে। জানালাটা ইচ্ছে করে খোলা রেখেছে। বদ্ধ গাড়িতে এসির বাতাস খাওয়ার চেয়ে নির্জন রাতের শীতল বাতাসে এই মুহূর্তটা বেশি উপভোগ্য। তবে তৃতিকার মনটা খুব একটা ভালো নেই। বারবার ইয়াসের মলিন মুখটা চোখে ভাসছে। ঈশানী আর হাফসার অনুরোধগুলোও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কত করে বলল তারা সরাসরি চৌধুরী বাড়িতে যেতে, অথচ আধির কি সুন্দরভাবে সোজাসাপটা জানিয়ে দিয়েছে তারা ওই বাড়িতে যাবে না। কেউই যেন ভাবেনি বিয়ের পর আধির এমন কিছু বলবে। আবার তৃতিকার কাকা কাকিও এখন আত্মীয় হওয়ায় ওই কাজের বাড়িতেই রয়ে গেছে। তৃতিকা ভারী শ্বাস ফেলে নজর ফিরিয়ে আধিরের দিকে তাকায় এবং বেশ নিরাশ হয়ে তার উদ্দেশ্যে বলে, সবাই কত অনুরোধ করলো, আজ রাতটা ওই বাড়িতে গেলে কি এমন ক্ষতি হতো? আধির নিজের নজর না ফিরিয়ে নির্বিকার স্বরে বলে, যেখানে আমার স্ত্রী অসম্মান হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা বেশ অবাক হয়ে বলল, আপনি কি কিছু জানেন? কোন বিষয়? তৃতিকা কিছু বলতে চেয়েও থেমে যায়। পরক্ষণে খানিক ইতস্তত স্বরে আওড়ায়, আপনার চাচি এসেছেন হয়তো। ওনাকে তো বিয়েতে দেখলাম না, উনি কি চলে গিয়েছেন? না, এখনো এই বাড়িতেই আছেন হয়তো। তাহলে উনি এলেন না কেন? আমাকে ওনার পছন্দ নয়, তাই না? না, বিষয়টা এমন না, বরং তাকে আমার পছন্দ নয়, তাই তাকে আমি আমার বিয়েতে উপস্থিত থাকার কোনো অনুমতি দিইনি। একই সাথে ওই বাড়ির যাওয়ার কোনো ইচ্ছেই রাখি না। এই মুহূর্তে তৃতিকা বেশ অবাক হয়ে চুপটি করে বসে রইল। অন্যদিকে আধির তার দিকে মুখ ফিরিয়ে বলল, তিতি, একটা সত্যি কথা বলো তো। আধিরের কণ্ঠস্বরে তৃতিকা তার দিকে নজর ফিরিয়ে বলল, জি। তুমি বিয়েটায় খুশি তো? তৃতিকা শুরুতে খানিকটা থমকে গেলেও পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে আমার চাচি তোমায় কি বলল না বলল সে সব ভেবে কোনো পাকনামি করতে গিয়েছিলে? তাহলে আমার চাচি তোমায় কি বলল না বলল সেসব ভেবে কেন পাকনামি করতে গিয়েছিলে? আমার কথা একবারও ভাবলে না কেন? সেদিন তোমার রুক্ষ ব্যবহারে সন্দেহ হয়েছিল দেখেই আমি তখনই ঈশানীর সাথে কথা বলি। বাদবাকি ওর কথার ধরন দেখেই বুঝতে পারি ঘটনা কি হয়েছে। অথচ যখন আমি তোমার কাছে বারবার জানতে চাইলাম কি হয়েছে, তখন তুমি কিছুই বললে না। আধিরের এহেন তীক্ষ্ণ কথার স্বরে তৃতিকা থতমত খেয়ে যায়। আধিরের কথার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে হয়তো সবটা জানে। তৃতিকা কিছু বলছে না দেখে আধির শীতল গম্ভীর স্বরে আবার বলল, উত্তর দাও তৃতি। যাদের ঠিকমতো চেনো না, জানো না, তাদের কথা কেন তোমার জীবনে প্রভাব পড়বে? তৃতিকা আবারও খানিকটা সময় চুপ থেকে পরক্ষণে ধীর স্বরে বলল, বিষয়টা তেমন না, আমি সময় চেয়েছিলাম এই নিয়ে ভাবার জন্য। আধির তৃতিকার মাথা নুয়ে থাকা অবস্থানের দিকে খানিকটা সময় তাকিয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, এটাই শেষ। এরপর যেন কখনো এমন কিছু না দেখি। আমাকে যদি নিজের জীবনের ন্যূনতম কোনো অংশ জায়গা দিতে পারো, তবেই অবশ্যই এসব বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে আমায় জানাবে। যদি কখনো নিজের থেকেই বেশি বুঝে পাকনামি করতে দেখি, তাহলে বিশ্বাস করো আমার জীবনের আশপাশ থেকে তোমার ছায়াও আমি মুছে ফেলবো। শেষের দিকে আধির যেন তৃতিকাকে এক প্রকার হুমকি দিল। তৃতিকা খানিক ঢোক গিলে বলল, ঠিক আছে, আর কখনো অবাধ্য হব না আপনার কথার। কিন্তু কিন্তু কি? আজকে ওই বাড়িতেই গেলে হতো না? সবাই কত আশা করে বসে আছে।
আপনি ওই বাড়ির ছেলে, আপনার বিয়ে নিয়ে সবার কত শত ইচ্ছে ছিল। সবাইকে এভাবে নিরাশ করাটা কি ঠিক হলো? তার মানে তুমি চাইছো এই ফ্ল্যাটে না গিয়ে ওইখানে যাবে? তা না, আমার একার ইচ্ছেতে আর কি এসে যায়। আপনি যদি না চান তবে আর কি। আধির তৃতিকাকে আর চোখে একবার পরখ করে ভারী শ্বাস ফেলল, অতবার কিছু একটা ভেবে নিয়ে বলল। ঠিক আছে, চলো। তৃতিকা চমকে আধিরের দিকে তাকায়। আধির তার দিকে চেয়ে মৃদু তির্যক হেসে বলল। আগামীকালই চলে আসবো, ওইখানে থাকতে আমার ভালো লাগে না। তৃতিকা আধিরের কথায় বেশ খুশি হলেও একটা বিষয় তার কিছুটা খটকা লাগলো। আধির তো বলেছিল ইয়াশ, ঈশানী আর হাফসা তার প্রিয় মানুষ, কিন্তু তবুও কেন আধির ওই বাড়িতে থাকতে চায় না? এটা কি আসলে একাকিত্বের কারণ, নাকি আরও ভিন্ন কিছু? আধির গাড়ি ঘুরিয়ে নিয়েছে, আপাতত আর তার ফ্ল্যাটে না গিয়ে সোজা চৌধুরী বাড়িতে যাবে। তৃতিকাও বেশ খোশ মেজাজে রয়েছে, কিন্তু মধ্যরাতে আচমকায় গাড়ির চাকা থেমে যায়। হঠাৎ কী হলো তা বোঝার জন্য সে সন্দিহান নজরে আধিরের দিকে তাকাতেই দেখে আধির গাড়ি স্টার্ট দেওয়ার জন্য অনবরত চেষ্টা করছে। তৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়। কি হয়েছে? ঠিক বুঝতে পারছি না, ইঞ্জিনে প্রবলেম হচ্ছে হয়তো। আধির বেশ চিন্তিত ভঙ্গিতে গাড়ি হতে নেমে গাড়ি চেক দেয়। যা ভেবেছিল তাই, এটা আর এখন চলবে না, সোজা গ্যারেজে পাঠানো ছাড়া আর উপায় নেই। আধির তৃতিকার কাছে ফিরে এসে বাহির হতেই বলল। তিতি, বেরিয়ে আসো, এটা আর চলবে না। তার কথায় তৃতিকা বেশ অবাক হয়ে বলল। কি বলছেন এসব? এবার বাড়ি যাব কি করে? চিন্তা করো না, আমি আছি তো। আর একটু পথ হাঁটলেই চৌধুরী মেনশন, এইটুকু কষ্ট করতে হবে? আধিরের কথার অর্থ বুঝতে পেরে তৃতিকা গাড়ি হতে নেমে পড়ে। এদিকে আধির কাউকে ফোন করে গাড়িটার ঠিকঠাক ব্যবস্থা করার জন্য অতঃপর তৃতিকাকে সাথে নিয়েই তারা হাঁটতে হাঁটতে নির্জন রাস্তা পাড়ি দিতে লাগলো। তৃতিকা অবশ্য এত ভারী সারি গহনা সাজসজ্জায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে নিজেকে সামলে নিয়ে সে আধিরের সাথে সমান তালে হাঁটার চেষ্টা করে। এরই মধ্যে তৃতিকা আশেপাশে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। কেমন শুনশান নীরবতা বিরাজ করছে চারপাশে। অকস্মাৎ সে কিছুটা ঘাবড়ে আধিরের গা ঘেঁষে হাঁটতে লাগলো। আধির বিষয়টা টের পেতেই সে নির্বিকারে তৃতিকার হাতটা নিজের বাহুর প্যাচে আটকে দিয়ে বলল। শক্ত করে ধরো। আচমকা এহেন কথায় তৃতিকা কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে ফেলে। আধিরের বাহুতে নিজের হাত পেঁচিয়ে আনমনেই তার উদ্দেশ্যে আওড়ায়। আচ্ছা, একটা কথা বলি। একটা কেন, 10টা বলো। তৃতিকা চোখ ছোট ছোট করে আধিরের হাসি মুখের দিকে তাকায়। পরক্ষণে স্বাভাবিক হয় বলতে লাগলো। আপনি কি রাতে অনেক ব্যস্ত থাকেন? কেন বলো তো? না, এমনিতেই জিজ্ঞেস করছি। এমনিতে তো আমার রাত জাগার বাজে অভ্যেস নেই, কিন্তু এখন ঘরে বউ ফিরেছে, চাইলেও আর রাত না জেগে উপায় নেই। আধিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা কপাল কুঁচকে বলল। মানে? আমার এত বছরের একাকিত্বের জীবনে এই প্রথম আমার বউ আমার কাছে সম্পূর্ণরূপে ফিরেছে। বউয়ের জন্য হলেও আমায় যে রাত জাগতে হবে, তা না করলে তো ভারী অন্যায় হয়ে যায়। আধিরের কথাবার্তার ধরন বুঝে তৃতিকা বিষম খায়। খারুসটা বজ্জাত আছে বটে, নয়তো ঘুরিয়ে ফিরিয়ে কিসব একই কথা টেনে আনে। ইদানিং এর হাবভাবেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। তৃতিকা আর কথা না পেঁচিয়ে বলল। যদি সময় হয় তবে প্রতি রাতে আমার সাথে রাস্তায় হাঁটতে বের হবেন? তৃতিকার কথায় আধির তার দিকে ভ্রু উঁচিয়ে বলল। সত্যি এমনটা চাও? হুম। তবে তাই হোক, প্রতি রাতে ব্যস্ততা শেষে খাবার খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়ব। অন্তত গন্তব্যহীন পথ ধরিয়ে এগিয়ে যাব দূর অজানায়। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকা বেশ খুশি হলো। সে প্রশান্তিতে শীতল বাতাসে দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় দুজনের মাঝে খানিকটা সময়ের জন্য নীরবতা জমে, কিন্তু তৃতিকার হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আধির তার অস্বস্তি বোধ টের পেয়ে আচমকাই এক কাজ করে বসে। তৃতিকাকে চমকে দিয়ে সে অকস্মাৎ তৃতিকাকে পাঁজা কোলে তুলে তৃতিকা বিস্ময়ের সাথে
বিস্ময়ে তার দিকে তাকাতেই সে নির্বিকারই বলল, শক্ত করে ধরো, নয়তো ফেলে দেব। নিমিষেই তৃতিকা কিঞ্চিত ঢোক গিলে দু হাতে আধিরের গলা পেঁচিয়ে ধরে। তার মাথা গিয়ে ঠেকে আধিরের বিস্তৃত বুকের বাঁ পাশে। এরই মধ্যে তৃতিকা এক অদ্ভুত বিষয় খেয়াল করল। আধির নির্বিকারে তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে, তার সম্পূর্ণ চাহনি সম্মুখের পথে, চোয়াল শক্ত দৃঢ় ভাবভঙ্গি, অথচ বুকের কাছে তার মাথা ঠেকেছে বিধায় তৃতিকা স্পষ্টভাবে আধিরের তীব্র গতিসম্পন্ন হৃদস্পন্দন টের পেল এবং সঙ্গে সঙ্গে আধিরের মুখের দিকে তাকিয়ে দেখে যে একদমই স্বাভাবিক। নিমিষেই তৃতিকা তাচ্ছিল্যের সহিত মনে মনে আওড়ায়, উনি শুধু খারুস না, আজ তো এক গিরগিটি। কত ভালো অভিনয় জানি রে বাবা। চৌধুরী বাড়িতে বেশ নীরবতা বিরাজ করেছে। এত রাতেও কেউ ঘুমায়নি, সবাই বেশ হতাশাগ্রস্ত হয়েই রাত জাগছে। ইয়াসও ঘুমাতে পারেনি, কত শত ভাবনা ছিল তার। বিয়ের পর আধির মামু আর তার তেতোকা মামি এখন থেকে তাদের সাথেই থাকবে, অথচ এমন কিছুই হলো না। এদিকে আফসানা বেশ কড়া কড়া কথা শোনাচ্ছে সকলকে। এই বাড়ির ছেলের বিয়ে হলো, অথচ তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এত বড় অপমানজনক কাজ আধির কি করে করলো? তার তো এখনই তৃতিকাকে নিয়ে কত শত চিন্তা জমেছে। মনে মনে ভাবছে এই মেয়ে হয়তো কত বড় জাদুটোনা করে রাখে আধিরের উপর, নয়তো আধির বিয়ে করে বউ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে, বাড়িতে আসলো না। সে তো আগেই ভেবেছিল নদীর জল বহু দূরে গড়িয়েছে, আর তৃতিকা যে মেয়ে তার নজরে সে এক আস্ত বেয়াদব। কত বড় বড় কথা বলে, মুখে মুখে তর্কও করে, অথচ এমন ছোট লোকের মেয়েকেই কিনা আধির বিয়ে করেছে, তাও কিনা সেই কত বছর আগে। অথচ তারা এসবের কিছুই এতদিন জানত না। মূলত তৃতিকার সেই রাতে আধিরের সাথে ফোনে কথা বলার সময় রুক্ষ ব্যবহারের পর আধির সন্দেহের বশে ঈশানীকে ফোন দেয়। অতঃপর তার থেকে টিউশনের বিষয়গুলো জানতে পেরেই নিজের মতো করে যা বোঝার বুঝে নেয় এবং তখনই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে করেই হোক এবার সরাসরি তৃতিকাকে বিয়ে করে নিজের ঘরে তুলবে। এত দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই। অতঃপর সে সরাসরি তৃতিকার পরিবারের সাথে কথা বলে। প্রথমেই আসিফ ও তার বাবাকে সবকিছু জানায়। শুরুতে তারা সত্যিটা জেনে বেশ অবাক হয়। একসময় যে বাবু সাহেবকে তারা তন্ন তন্ন করে খুঁজেছে, সেই ব্যক্তি আজ এতগুলো বছর পর ফিরে এসে তৃতিকাকে নিজ হতে বউ হিসেবে চাইছে। শুরুতে নানান দ্বিধাদ্বন্দ্ব রইলেও অবশেষে আসিফের বাবা রাজি হয়, কিন্তু বর্তমানে তালুকদার বাড়ির সদস্যের অবস্থা ভালো নয়। তৃতিকার চাচাদের মাঝে বর্তমানে বেশ দ্বন্দ্ব বিভেদ চলছে, যার ফলে কোনো এক বিশেষ কারণে তৃতিকার বড় কাকা এইসব বিষয়টা গোপন রাখে এবং তার মতামত নিয়েই শুধু আসিফের বাবা মায়ের উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন হয়। এদিকে আধিরেরও বেশ তিক্ততা রয়েছে এই আফসানার প্রতি। এটা এক পুরনো ঘটনা, তার জন্যই মূলত আধির নিজেকে ধীরে ধীরে চৌধুরী বাড়ি হতে গুটিয়ে নিয়ে সরে এসেছে। আর এসব ঝামেলার বড় এক মুখ্য সদস্য হলো আফসানার ছেলে তথা ইয়াসের বাবা, যার রহস্যটা এখনও খানিক ধোঁয়াশায় রয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির সকলের হাহুতাশের মাঝেই আচমকা আধির আর তৃতিকার আগমন ঘটে। অবশ্য এখন আর তৃতিকা আধিরের কোলে নেই। বাড়ির অতগুলো মানুষের মাঝে সে কোনোভাবেই এভাবে সামনে যেতে পারবে না। যথারীতি বাড়ির বাহিরে থাকা অবস্থাতেই সে জোর করেই নিচে নেমে পড়েছে। এরই মধ্যে বাড়িতে আচমকা তাদের আগমনে সবাই বিস্ময়ের চাহনিতে তাদের দিকে তাকায়। ইয়াস দৌড়ে দুজনের কাছে ছুটে এসে বলে, আমি জানতাম তোমরা ফিরে আসবে। ইয়াসের উচ্ছ্বাসে তৃতিকা মৃদু হাসে। অন্যদিকে ঈশানী তার আর হাফসার চোখও খুশিতে জলজল করে ওঠে। তারা তো কল্পনাতেও ভাবেনি তখন অত কড়াভাবে বাড়িতে আসতে মানা করার পরও আধির আবারও এখানে ফিরবে। তাদের দুজনকে দেখে সকলে ছোটাছুটি করতে শুরু করে। ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো সারতে হবে। সময় যত যাচ্ছে রাত তত গভীর হচ্ছে। এখন আর দেরি করে লাভ নেই। তবে হাফসা আর ঈশানী একবার আধিরের কাছে এসে বেশ আবেগী হয়ে আওড়ায়, অধীর, অসংখ্য ধন্যবাদ তোমায়। তুমি আসবে কল্পনাও করিনি।
অনেক অনেক শুক্রিয়া। তোমরা ভেতরে যাও, সব কিছু ব্যবস্থা করাই আছে। হাফসার কথায় আধির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তৃতি আসতে চেয়েছে তাই আসা, নয়তো যাই হোক, কাল আবার চলে যাব। আধিরের কথায় হাফসা ভারী শ্বাস ফেলে, তবে তৃতিকার দিকে তাকিয়ে মৃদু হাসে। পাশ থেকে ঈশানী তৃতিকার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ তৃতিকা, তোমার জন্য হলেও আমার ভাইটার মাথায় একটু সুবুদ্ধি হোক। তৃতিকা আর কিছু না বলে আধিরের দিকে আর চোখে তাকিয়ে মৃদু হাসে। অন্যদিকে আধিরের নজর পড়েছে ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা আফসানার দিকে। বেশ তীক্ষ্ণ নজরে সে দূর হতে তাদের দেখছে। নিমিষেই আধিরের চোয়াল শক্ত হয়। সম্পর্কে চাচি হলেও এনাকে তার মোটেও পছন্দ না। তার তৃতিকা না চাইলে আফসানার উপস্থিতিতে অন্তত এই বাড়িতে পা রাখত না। যাই হোক, আফসানা যখন এসেছে তখন হয়তো বেশ কয়েকদিন থাকার নিয়ত রয়েছে, কিন্তু তারা তো আগামীকালই চলে যাবে, তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। ঈশানীর দেখানো পথ অনুসরণ করে তৃতিকা নির্দিষ্ট রুমটির সামনে এসে দাঁড়ায়। এটা নাকি এই বাড়িতে থাকা আধিরেরই রুম। তৃতিকা আশেপাশে না তাকিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আধির তার পেছন পেছন আসছে। এমনিতে আশেপাশে আর কেউই নেই। তৃতিকা আলগোছে দরজাটা ঠেলে দেয়। বদ্ধ অন্ধকার রুম বিধায় আশেপাশে সুইচ খুঁজে ঘরের লাইট অন করে এবং তৎক্ষণাৎ সে বিস্ময়ে চমকে ওঠে। এসবের কথা তো তার চিন্তাতেও ছিল না, কিন্তু এখানে তো দেখছে পুরো প্রস্তুতি নিয়ে ঘর সাজানো হয়েছে। শুধু বিছানা নয়, পুরো রুম জুড়ে গোলাপ আর বেলি ফুলের ছড়াছড়ি। তাজা ফুলের সুগন্ধিতে চারপাশ মম করছে। বিছানার মাঝে ফুল দিয়ে লেখা মিস্টার খারুশ ও মিস তেতকার বাসর রাত। এসব দেখেই মাথাটা ঘুরে গেল তৃতিকার। সেরেছে, এর চেয়ে ফ্ল্যাটে থাকলেই কাজ হতো। আধিরের কথাবার্তা এটুকু তো বুঝেছিল ওখানে এসবের কিছুই ছিল না। অবশ্য কে করতো এসব? তৃতিকার দরজার কাছে দাঁড়িয়ে এত সব ভাবনা চিন্তায় ডুবেছে বিধায় আধির রুমে প্রবেশ করে কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল। আলগোছে দরজাটা লাগিয়ে লক করতেই তৃতিকা সেই শব্দে চমকে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। আধিরকে দরজায় হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে তার দিকে অদ্ভুত তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকতে দেখে তৃতিকা কিঞ্চিত কেঁপে ওঠে। অন্যদিকে তৃতিকার এহেন ভাবগতিতে আধির কপাল কুঁচকে ভ্রু উঁচিয়ে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? তৃতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, এসব কি? কি মনে হয়? ভনিতা করবেন না। করছি না তো। আপনি তো আগে এসব নিয়ে কিছু বলেননি। তুমি না আমার পাকনি বউ, এইসব কি আবার বলতে হয়? আধিরের ভাবভঙ্গিতে তৃতিকা কিঞ্চিত ঢোক গেলে আর চোখে ইতস্তত ভঙ্গিতে চারপাশটা দেখতে থাকে। এরই মধ্যে আধির স্বাভাবিক হয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, আরে পাগলি, যাও গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো। আধির মজা করছে ভেবে তৃতিকা নিজেকে তটস্থ করে। ওয়াশরুমে যাওয়ার আগে গহনাগুলো খুলে রাখা দরকার। সে আর দেরি না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তড়িঘড়ি করে গহনাগুলো খোলার চেষ্টা করে, কারণ তার নজর সেই আয়নার মাঝে প্রতিফলিত হওয়া আধিরের অদ্ভুত অবয়বের দিকেই পড়ে আছে। সে আর চোখে আধিরকে দেখছে আর তার চোখে চোখ পড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছে। এরই মধ্যে আধির আচমকা তার দিকে অগ্রসর হলো। হঠাৎ আধিরকে নিজের কাছে আসতে দেখে তৃতিকা অস্থির হয়ে ওঠে। সে ঘুরে কিছু করতে নিবে, তার পূর্বেই আধির তার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। অতঃপর তৃতিকার কাঁধের উপর নিজের হাত রেখে তাকে আশ্বস্ত করে। আয়নার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, শান্ত হও, তুমি শুধু শুধু পাকনামি করছো। আমি কিছুই করব না, ভয় পেও না। চুপচাপ ফ্রেশ হয়ে এসো, ঘুমিয়ে পড়ো। আধিরের এহেন কথায় তৃতিকা অকস্মাৎ শান্ত হয়ে যায়। আধিরের কথা মতো ড্রেসিংয়ের সামনে টুলে চুপটি করে বসে পড়ে। অতঃপর নিজের গলার গহনাগুলো খোলার জন্য হাত বাড়ালে আধির নিজ হতেই বলল, রাখো, আমি সাহায্য করছি। এই বলে সে একে একে তৃতিকার মাথার লাল রঙের ঘোমটাটা খুলে ফেলে। অতঃপর গহনাগুলোও ধীরে ধীরে খুলে ড্রেসিং টেবিলের একপাশে রেখে দেয়। হাতের চুড়িগুলো নিজ হতেই ধীরস্থিরে খুলে দেয়। আর তৃতিকা চুপচাপ বসে আয়নার মাঝে তাকিয়ে আর চোখে আদিরকে দেখে যায়। এদিকে গহনা সহ শাড়ির কাঁধে থাকা সেফটিপিনগুলো খোলার প্রায় শেষের দিকে। আচমকা তৃতিকা তার উদ্দেশ্যে বলল,
আচ্ছা শুনুন। আধিরে নিজের মতো কাজে মনোযোগী থাকার অবস্থাতেই গাম্ভীর্যের সহিতই আওড়ায়। বলো। আপনি বিছানায় থাকবেন আর আমি সোফায়। তৃতিকার এহেন কথা শুনে আধিরের হাত থেমে যায়। সে কপাল কুঁচকে তৃতিকার উদ্দেশ্যে নির্বিকারে বলে, কখনোই না। তৃতিকা অবাক স্বরে পেছনে ফিরে সরাসরি দাঁড়িয়ে গিয়ে ভীতু স্বরে বলল, মানে? আধিরও বেশ গম্ভীর ভঙ্গিতে বুকে দু হাত গুজে তৃতিকার চোখে চোখ রেখে বলল, তোমার কি মনে হয় এই আধির রায়ন চৌধুরী ৩৭ বছর ফ্রেশ কন্ডিশনে ছিল কি বিয়ের পর? বইয়ের থেকে ১৪ হাত দূরে থাকার জন্য? ইম্পসিবল। তৃতিকা আধিরের ভাবভঙ্গিতে বেশ ঘাবড়ে যায়। একে সাধাসিধা ভাবাটাই ভুল হয়েছিল। এই জন্যই হয়তো বলে, পুরুষ মানুষ যাতে মাতাল তালে ঠিক। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন কিছুই করবেন না, আমি যেন ভয় না পাই? আধির তৃতিকার এহেন অভিব্যক্তিতে মনে মৃদু হাসে। নিজের হাসিকে দমিয়ে সে বেশ গম্ভীর স্বরে বলল, তো আমি বলেছি কিছুই করব না, তাই বলে কি বিয়ের পর বইয়ের থেকে দূরে থাকবো? এমনটা কখন বললাম? এমনিতে তো তোমার আমার বিয়ের বয়স ইতিমধ্যে ১৪ বছর পেরিয়েছে, আর এখন এসে আবার বউকে বিয়ে করে যদি ১৪ হাত দূরে থাকতে হয়, তাহলে এই জীবনে রেখেই বা কী লাভ? তৃতিকা আর কথা বলে না। কিছুটা ফুঁসে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতেই আওড়ায়, খারুশ বজ্জাত, আস্ত একটা গিরগিটি। আধির বিছানার একপাশে আধশোয়া হয়ে রয়েছে, নজর তার ফোনের স্ক্রিনে। বেশ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। পরনে তার সেই পাঞ্জাবি, আলাদা করে জামা চেঞ্জ করা হয়নি। অন্যদিকে তৃতিকার ক্ষেত্রেও তাই। ফ্রেশ হয়ে এসেই আধিরের পাশে চুপটি করে বিছানায় শুয়ে পড়েছে। শাড়িও যেমন আর খোলা হয়নি, তেমনি চারপাশ কিংবা পিঠের নিচে পড়ে থাকা ফুলের পাপড়িগুলো সরানো হয়নি। ফুলের সুগন্ধি মনোরম হলেও তৃতিকার অদ্ভুত এক কারণে বেশ অস্বস্তি হচ্ছে। যদিও তাদের দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব, কিন্তু তৃতিকার সবটা স্বাভাবিক লাগছে না। বর্তমানে হতে থাকা অনুভূতি একদমই নতুন। সে না চাইতেও বারংবার আর চোখে আধিরকে দেখছে, অথচ আধির তার দিকে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না। এতে তৃতিকা কখনো আধিরের প্রতি বিরক্ত হলো তো কখনো নিজের চিন্তা ভাবনার প্রতি। এরই মধ্যে আধির তার নড়চড় টের পেয়ে আওড়ায়, কি হলো, ঘুমোচ্ছে না কেন? তৃতিকা নজর ফিরিয়ে তার দিকে তাকায়। কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে চুপচাপ হয়ে থাকে। আধির ভ্রু উঁচিয়ে তাকে পরখ করে বলল, শাড়িতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো। ঈশানী হয়তো এক্সট্রা জামাকাপড় রেখেই গিয়েছে। আধিরের অভিব্যক্তিতে তৃতিকা আর কিছুই বলল না। মুখ গম্ভীর করে আধির হতে সম্পূর্ণ উল্টো মুখ হয়ে ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। বিছানার পাশেই শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে, এছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার। তৃতিকা তার দিকেই আনমনে চেয়ে রইল এবং হারিয়ে গেল নিজের ভাবনায়। পেছনে ফিরে আধিরকে আর একবারও দেখার প্রয়োজনও মনে করল না। এরই মধ্যে আধিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝেই তার কার্যক্রমে তৃতিকা চমকে ওঠে। হঠাৎই সে টের পায় তার পিঠটা কারো শক্তপোক্ত বলিষ্ঠ বক্ষদেশের সাথে লেগে গিয়েছে। একই সাথে এক বলিষ্ঠ হাত এসে তার গলার নিচে বেয়ে বালিশের পরিবর্তে গালের পাশে ঠেকেছে। নিমিষেই তৃতিকা বিস্ময়ে নড়চড় করতে নেবে, তার পূর্বেই আধিরের আরেক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে। নিমিষেই তৃতিকা আধিরের মাঝে আবদ্ধ হয়ে যায়। সে কিঞ্চিৎ ঢোক গিলে তৎক্ষণাৎ ঘুরে আধিরের দিকে ফিরে তাকায়। দুজনের দূরত্ব এতই ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। তৃতিকার হৃদস্পন্দনের গতি তীব্রভাবে বেড়ে গিয়েছে। সে আধিরের চোখে চোখ মিলিয়ে কাঁপা কাঁপা অধরে কিছু বলার জন্য উদ্বিগ্ন হতেই আধির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে চাতকের ন্যায় আওড়ায়, তেতকা, আজ রাতটায় আমার তোমাকে চাই। নিমিষেই তৃতিকার শ্বাস প্রশ্বাস যেন থমকে যায়। সে কি বলবে নিজেও জানে না। এরই মধ্যে আধির তার দুই পাশে দুই হাত ঠেকিয়ে সোজা তার উপরে চড়ে। দুজনের উষ্ণ শরীরের তাপ একে অপরের সহিত মিশে গিয়েছে। তৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। অনবরত চোখ পিটপিট করে আধিরকে ভীতু চাহনিতে দেখে। তবে আধির পুনরায় নির্বিকারে আওড়ায়,
তুমি না চাইলেও কিছু হবে না, সত্যি বলছি। তৃতিকা এবারও নিশ্চুপ। আধির তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে চেয়েও থেমে যায়। অকস্মাৎ তৃতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে তৃতিকা তা টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আধিরের বাহু চেপে ধরে। আধির তার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে আওড়ায়, এই পাকনি মেয়ে, সত্যি করে বলো, সামলাতে পারবে তো আমায়? তৃতিকা আবারও নিশ্চুপ। একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আধিরের বাহুও সে ছেড়ে দেয়। অমনি আধিরে পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় থাক। এই বলে সে তৃতিকা হতে সম্পূর্ণরূপে সরতে নিবে, ঠিক তৎক্ষণাৎ তৃতিকার শক্ত হাতে আধিরের পাঞ্জাবি কলার সহ বুকের অংশটা খিঁচে টেনে ধরে এবং আধিরের চোখে চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায়, পারবো আমি সামলাতে। শেষ। এবার আর আধিরকে ঠেকায় কি? সে তৃতিকার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আনমনে বিস্তৃত হেসে ফেলে, যেন মহামূল্যবান কিছু হাসিল করার অনুমতি সে পেয়ে গিয়েছে। তৃতিকা তাকে ভীত নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও এখন আর কিছুই করার নেই। আধির অকস্মাৎ শক্তভাবে আঁকড়ে ধরে তৃতিকার অরুণ অধরখানা। তৃতিকাকে আষ্টে পৃষ্ঠে গভীর আবেশে জড়িয়ে ধরে সে। নিমিষেই তৃতিকা বন্দী হয় আধিরের তীব্র উন্মাদনায়। এত বছরের একাকিত্ব, অতৃপ্ত চাহনা সব ঘুচে যায় এক নিমিষেই। কেউ আর কাউকে ঠেকাতে পারে না। কোনো অসমতাও আর দুজনের মাঝে ন্যূনতম বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার পরশে দুজনে হারিয়ে যায় তৃপ্তিময় এক জগতে। নিত্যদিনের অভ্যাসগত কারণে তৃতিকার ঘুমটা সকাল সকালই ভেঙে গেল, কিন্তু আড়মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে এই প্রথম। কোনো এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ, যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছে। তৃতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাত্ম অনুভূতিতে ভেসে উঠল তার। চোখ বুঝতেই ভাবনায় ধরা দেয় রাতের বিশেষ মুহূর্তগুলো। নিমিষেই তৃতিকা লজ্জায় লালচে রাঙা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্তত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতেই আধিরের ঘুমন্ত মুখের দিকে অপলকভাবে চেয়ে থাকে। এতটা কাছ থেকে এহেন নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আধিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য সব কিছু যেন গুরুত্ব হারিয়েছে। আধিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তৃতিকা অনুভব করল তার ছোট্ট হৃদয়ও নিমিষেই ভেঙে পড়তে পারে এই ভীষণ আবেগের ভারে। ভালোবাসা, আকর্ষণ, ভীতি এই তিনটি একত্রিত হয়ে তার শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তৃতিকা চোখ বন্ধ করল। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে। আধিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দৃঢ় স্পর্শ, সব কিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বেশ বুঝতে পারল এই সকাল, এই ঘর, এই স্পর্শ সব কিছু তার জীবনের পূর্বের সকালগুলিকে অমোঘভাবে অতিক্রম করে ফেলেছে। তৃতিকা আর একটুও সময় নষ্ট করে না। আধির ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই বটে। এক রাতের মধ্যে কি থেকে কি হয়ে গেল এখনও ভাবতে নিলে তৃতিকা আশ্চর্যের ঘোরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আধিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবেই পুরোপুরি স্বাভাবিক হতে। তৃতিকা তীব্র প্রচেষ্টা ও কৌশলে আধিরের দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করল। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা আর স্বাভাবিক নেই। গতরাতে চারপাশ ছিল নানান ফুলে সুসজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো বিতিকিচ্ছিরি কি রয়েছে। আধির যে এত খচ্চর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহ্যিক আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি, তা সে এক রাতেই হাড়ে হাড়ে টের পেয়েছে। তৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যাওয়ার উপক্রম।
এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পারছে। সে এক পলক ঘুমন্ত আধিরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বিরক্তির ভঙ্গিতে আওড়ায়। ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশেই মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। কৃতিকা দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে মাথায় বড় সড়ো লম্বা একটা ঘোমটা দিয়ে কৃতিকা কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু সে ওই রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না। কেননা সে গোসল সারতে না সারতেই আধির ঘুম থেকে উঠে গিয়েছে, যা সে লক্ষ্য না করে রুমের বাহিরে আসতে নিলেই পেছন হতে আচমকা আধির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছ? ঘুম চড়ানো কণ্ঠস্বরে কৃতিকা এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘোমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে গলা ঠোঁটে যা অবস্থা তাতেই হাল নিয়ে আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারবে না সে। কৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিরের উদ্দেশ্যে বলল, পালাবো কেন? নিচে যাচ্ছি। তোমাকে নিচে যেতে কেউ বলেছে? কৃতিকা সত্যি বলতে চেয়েও আর বলল না, খানিকটা মিথ্যে সাজিয়ে আওড়ায়, হ্যাঁ মানে হাফসা ফুপি। বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আধির খানিকটা সময় নিয়ে ভেবে চিনতে বলল, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি আনো। কৃতিকা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে। আর নিচে নামতেই দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশি হলো। যতই হোক বিয়ের পর টুকটাক অনেক নিয়ম কানুনই থাকে, প্রয়োজন ভেদে তাকেও তেমন কিছু করতে হতে পারে। কিন্তু কৃতিকাকে দেখা মাত্রই ঈশানীর কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘোমটা টেনে সকাল সকাল কৃতিকা এখানে কি করছে? সে বেশ সন্দিহান স্বরে কৃতিকার উদ্দেশ্যে বলল, ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় কৃতিকা বিষম খেল। সে ঈশানীর যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবিসহ আপনি ডেকে ফেলছে। কৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার, তাও এই বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়ে বিয়ে করেছে। বিয়ে করেছে বললে ভুল হয়, পুচকি মেয়েকে বউ হিসেবে মেনেছে। তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন, সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবুও এত তাড়াতাড়ি আমি এসবে অভ্যস্ত কি করে হব? প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা এটা বলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুরবাড়িতে এসেছো তাই বিয়ের পরদিনই তোমাকে দিয়ে নানান কাজকর্ম করে নেওয়া হবে? এমনটা ভাবলে এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো, রুমে গিয়ে রেস্ট করো। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করে নেব। কৃতিকা ঈশানীর কথায় বেশ অবাক হলো। তাই বলে কিছুই করতে হবে না? কি হলো, এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছেন। ঈশানী আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়। এমনভাবে ভীতু স্বরে কার কথা বলছে? সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে ভাই? ও তা আগে বললেই তো হতো। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলেই সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তেই পরক্ষণেই থেমে যায়। কি যেন ভেবে নিয়ে কৃতিকার উদ্দেশ্যে বলল, তুমি তো কাজ করার জন্যই এত সকাল সকাল এখানে এসেছো তাই না? তাইলে এই কাজটা বরং তুমিই করো। এই বলে সে মৃদু হেসে কৃতিকাকে জায়গা করে দেয়। কৃতিকা বিষয়টা না বুঝতে পারলেও ঈশানীর মুচকি মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়। তবুও নিচে হতেই আধিরের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকা ঈশানী তার উদ্দেশ্যে আওড়ায়, কৃতিকা, তোমায় একটা কথা বলি। কৃতিকা স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলল, জি। তোমার ঘোমটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাদাসিধা ভাইটা কি তোমার রাতে একটু বেশি জ্বালিয়েছে? নিমিষেই কৃতিকার হাত থেমে যায়। না চেয়েও সে খানিক কেসে ওঠে। এই ভাই বোন ভাগ্নে ছেলে সব একরকম কেন, তা এরাই জানে।
তার অবস্থা দেখে ঈশানী বিস্তৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, জানোই তো ওখানকার আচার আচরণ কেমন। তাই এদেশের হিসেবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনও। এই বলে সে তৃতিকার দিকে মুখ ফিরিয়ে বিস্তৃত হেসে ফেলে। পরক্ষণেই আবার স্বাভাবিক স্বরে বলল, থাক, আর তোমায় বিরক্ত না করি, কফি বানানো শেষ হলে নিয়ে যাও। তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না, তোমার কাকা কাকিমা সহ আরও আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন। দ্রুতই আমার পাগলা ভাইকে নিয়ে চলে এসো। তৃতিকা এখানেও আর এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন 2 মুহূর্ত স্বস্তিতে দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতের। তৃতিকা রুমে এসে দেখে আধির নিজ হতেই 4-5টা গুছিয়ে নিচ্ছে। ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনাও প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আধির গোসলও সেরে ফেলেছে। চুলগুলো ভেজা দেখাচ্ছে, গায়ে সাদা রঙের এক নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শাড়ির মতোই হালকা গোলাপি সাদা সুতোয় কারুকাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই আধির থেমে যায়। তৃতিকাও তার কাছে এগিয়ে যায়। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।